ওয়ালটন এসি প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবুল কাশেম। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলবো কক্সবাজারে ঘিরে যে সরকারের একটা উন্নয়ন পরিকল্পনা ছিল। আপনারা জানেন যে মাতারবাড়ি ডিপ সি পোর্ট, সেখানে বিদ্যুৎ কেন্দ্র, তারপরে কক্সবাজার এয়ারপোর্টকে হচ্ছে আন্তর্জাতিক এয়ারপোর্টে রূপান্তরকরণ এবং এই সব ফ্যাসিলিটিসের সাথে সমন্বয় রেখে কক্সবাজারের 3টি ট্যুরিজম পার্ক, সেটা হচ্ছে কোনোটা ইকো ট্যুরিজম পার্ক, সেখানে ট্যুরিজমের পাশাপাশি বিপুল পরিমাণ ইনভেস্টমেন্ট আসার কথা ছিল বিদেশ থেকে। এরকম একটা প্ল্যান নিয়ে হচ্ছে বেজা দীর্ঘদিন ধরে কাজ করতেছিল। 2016 সাল থেকেই বেজা সাবরাং ট্যুরিজম পার্ক, ইকো ট্যুরিজম পার্ক এবং নাফ ট্যুরিজম পার্ক এবং হচ্ছে সোনাদিয়া ট্যুরিজম পার্ক। তো সেই ট্যুরিজম পার্কগুলির এখন কি অবস্থা, সে বিষয়ে টিভিএসে এটি বিশেষ নিউজ করেছেন আমাদের স্টাফ রিপোর্টার জহির রায়হান। আমরা আজকে তার কাছ থেকে বিস্তারিত জানবো। জহির, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার যে স্টোরি যে কক্সবাজারের মহেশপুর এবং হচ্ছে টেকনাফে যে 3টা ট্যুরিজম পার্ক করার উদ্যোগ সরকার ছিল বা বেজার ছিল, সেটা আসলে এখন কি অবস্থায় আছে একটু বলবেন? জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেটা বললেন যে 2016 সালে শুরু হয়েছিল এই যে টেকনাফ এবং মহেশখালী উপজেলায় প্রায় 11,000 3টি ট্যুরিজম পার্ক নিয়ে 11,000 জমিতে তারা 11,000 একর 11,000 একর। জি, কিন্তু এখন যেটা দেখা গেল এত প্রায় 9 বছর হয়ে গেল যে সাবরাং ট্যুরিজম পার্ক এটার একটু অগ্রগতি আছে। এছাড়া যে অন্তর্বর্তী সরকার আসার পর যে পরিবেশের ক্ষতি হবে বা এই রিলেটেড একটা দেখিয়ে যে যেটা আছে, যেটা নাফ সাবরাংয়ের যে পাশে যে আরেকটা যে ট্যুরিজম পার্ক যেটা করার কথা ছিল সোনাদিয়া ইকো ট্যুরিজম পার্ক, ওখানে প্রায় 9,000 একর জমি, ওইটা সবচেয়ে বড় জমি ছিল, যেটা আগে যে আমরা মাস্টার প্ল্যান বা ওই যে দেখলাম যে ওখানে ইকো ট্যুরিজম পার্ক হবে এবং ওখানে কেউ থাকতে পারবে না, পরিবেশের যেন কোনো ক্ষতি না হয়, এরকম একটা প্ল্যান নিয়েছিল। আপনি ঠিকই বলেছিলেন যে যে অগ্রগতি উন্নয়ন তার সাথে আছে যে ওখানে একটা 30,000 একর একটা অর্থনৈতিক অঞ্চল বিশাল, যেখানে যে বিদেশি যারা আসবে বা ফ্যাক্টরি হলে তাদেরও একটা মানে ভ্রমণ পার্শ্ববর্তী যেতে পারে। আবার ফরেন ট্যুরিস্টদের অ্যাট্রাক্ট করার জন্য বাংলাদেশে ওই রকম লোকালিটি এক্সক্লুসিভ মানে ট্যুরিজম পার্কগুলো নাই, এটাও একটা আকর্ষণীয় ছিল। তো ওইটা এবার বাদ দিয়ে দিল মানে সরকার, তার মানে থাকে 2টি আর কি, যেটা হচ্ছে নাফ আর সাবরাং। তো নাফ ট্যুরিজম পার্কের বিষয়ে আমরা মানে বেজার ইনসাইডে কর্মকর্তাদের সাথে কথা বললাম বা যারা এই প্রকল্প রিলেটেড ছিলেন তারা বললেন যে পাশে ওটা হচ্ছে মায়ানমার। এখন মায়ানমারের যে সাম্প্রতিক পরিস্থিতি, তো এইখানে গত বছর তারা একটা ইন্টারন্যাশনাল টেন্ডারের মধ্যে এরকম দরপত্রের মধ্যে আহ্বান করে যারা ডেভেলপার কোম্পানি দেশি বিদেশি যারা অংশগ্রহণ করতে পারে, কিন্তু ওইটা এখনও কেউ আগ্রহ প্রকাশ করে নাই। মানে জানা গেছে যে সিকিউরিটি কনসার্ন ওইটা নাফ ট্যুরিজম পার্কের ওরকমই হয় না, কিছু জমি ওখানে তো একটু ল্যান্ড উঁচু করেছিল। তো সাবরাং ট্যুরিজম পার্কে 20টির বেশি প্রতিষ্ঠান প্রায় $400 মিলিয়ন মতো ওখানে বিনিয়োগ প্রস্তাব দিয়েছে। তারা হোটেল, মোটেল, ইকো পার্ক এইরকমই করবে, অ্যামিউজমেন্ট পার্ক এরকম করবে। কিন্তু যেহেতু ওইটার ওই যে মানে একটা ক্রাইসিস যেটা হচ্ছে লবণাক্ত পানি, মানে তাদের যে পানির সরবরাহ সেটা ওখানে নাই, এবং তাদের যে মানে ওই মানে কেবল হোটেল করার যে উপযোগী ল্যান্ড ওরকম উঁচু হয় নাই। এর অন্যতম একটা কারণ হিসাবে দেখা গিয়েছে যে ওখানে সুপার ডাইক যে মানে সমুদ্রের যেই ঝড় জলোচ্ছ্বাস আসার যেমন বাঁধটা, টেকসই বাঁধ, ওই বাঁধটা আসলে এখনও হয় নাই। যে বাঁধটা করা হয়েছে রিসেন্ট আমরা জানতে পারলাম যে মানে সম্প্রতি যে একটা বন্যা বা হয়েছে ওখানে কিছু বাঁধের অংশ ভাঙছে। তো এখন বেজা এই অন্তর্বর্তী সরকার ওখানে খুব প্রায়োরিটি লিস্টে রাখছে যে বাঁধটা করে ফেলবে, চারিদিক দিয়ে ওইটা করবে, দেন তারপরে যেমন আরও উঁচু করবে। কারণ এখন জমি উঁচু করলে দেখা যাচ্ছে যেটা উঁচু করলো ওই বাঁধ দিয়ে পানি ঢুকে আবার ওইটা অনেক সময় চলে যাচ্ছে, এই বিষয়গুলো। জি, সাবরাং এবং নাফে হচ্ছে আমি গিয়েছিলাম বেশ কয়েক বছর আছে। সাবরাংয়ের কিন্তু এক পাশে একটা বাঁধ ছিল, সমুদ্রের পাশে একটা বাঁধ ছিল, এবং বাকি যে অংশে হচ্ছে এই ট্যুরিজম পার্কটা হওয়ার কথা ছিল সেখানে হচ্ছে নিচু ল্যান্ড ছিল, সেটা হচ্ছে মাটি ভরাট করে করতে হবে। তো এই যে নাফের ক্ষেত্রে যেরকম হচ্ছে ইন্টারন্যাশনাল টেন্ডার দিয়েছিল ভূমি ডেভেলপ করার জন্য, সাবরাংয়ের ক্ষেত্রে কি এরকম কোনো টেন্ডার দিয়েছে? এরকম তারা মানে ওই টেন্ডার প্রক্রিয়া প্রসেস করতেছে এটা শুনলাম, এবং গত 2022 সালের পরে তারা একটা প্রায় 2,000
কোটি টাকার একটা প্রকল্প মানে এটা তো প্রধানমন্ত্রী কার্যালয় ছিল, এখন তো প্রধান উপদেষ্টার কার্যালয়, তখন ওখানে পাঠিয়েছে, বাট ওই প্রধানমন্ত্রী কার্যালয় থেকে চূড়ান্ত কোনো অনুমোদন দেওয়া হয় না, তারপর তো টেকনিকে পাস হবে, প্ল্যানিং এই থেকে যাবে। তো এখন তাদের একটা চ্যালেঞ্জগুলো যে এগুলো জোন না হওয়ার পিছনে প্রথম তো ভূমি একর করা বা এইখানে অনেক সময় চলে গেছে, করোনা আসলো, বিভিন্ন ডেপ টু ডেপ সময় হলো, তারপরে সরকার থেকে একটু বাজেট সাপোর্ট না পাওয়ার জন্য, এটা আবার আরেকটা কারণ বিচ্ছিন্নভাবে প্রায় 100টি অর্থনৈতিক অঞ্চল নেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় ওখানে ভূমি একর করা হচ্ছে, ডেভেলপ করেছে, এর ভিতরে সরকারি জোনগুলো আছে, বেসরকারি আছে। তো এই এতগুলো করার জন্য আমরা যখন কথা বললাম বিশেষ করে এক্সপার্টদের সাথে এই বিষয়ে, তারা বললো যে এই এতগুলো বিচ্ছিন্ন না করে যদি মানে স্পেসিফিক 1টা 2টা বা 5টা নিয়ে আগাতো, তাহলে হয়তো বা এটা ফেস বাই ফেস করলে এটা ভালো হতো। আর আপনি যেই বাঁধের কথা বললেন, হ্যাঁ বাঁধ ওইটা যেটা অলরেডি আছে, কিন্তু ওইটাকে আরও সাস্টেন করাবেন, লাস্ট 100 বছরের একটা তারা পর্যালোচনা করতেছে যে আমাদের পানির উচ্চতা বা এরকম কেমন কি হতে, ওইভাবে একটা টেকসই বাঁধ করবে। এবং ওই প্রকল্পতে যেটা প্রস্তাব দিয়েছিল ওখানে প্রায় 500 কোটি টাকার মধ্যে বাঁধে এরকম বরাদ্দ ছিল, মানে অ্যালোকেটেড ছিল বাঁধ বরাদ্দ। এখন তারা শুধু বাঁধটা করার একটা প্রায়োরিটি দিছে। আর আরেকটা বিষয় এখানে দেখবেন কি বলে ইফাদ গ্রুপ সহ ইস্ট ওয়েস্ট ট্রাভেল এজেন্সি, আমি ওই বিনিয়োগ প্রসঙ্গে একটু পরে আসছি। আমি এখানে আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাবো, যে আপনি জানেন যে আমাদের রোহিঙ্গাদেরকে হচ্ছে বাসাঞ্চরে স্থানান্তর করা হয়েছে, প্রায় 1 লাখ রোহিঙ্গা, এবং বাসাঞ্চর কিন্তু সমুদ্রের মধ্যে একটা দ্বীপ। তো সেখানে হচ্ছে আমাদের নৌবাহিনী বাসাঞ্চরের চারপাশে কিন্তু উঁচু বাঁধ নির্মাণ করছে, যাতে ঝড় জলোচ্ছ্বাস যাই হোক তো বাসাঞ্চলে যাতে এফেক্টেড না হয়। তো আমাদের বেজা কি নৌবাহিনীর মাধ্যমে এরকম একটা বাঁধ নির্মাণের উদ্যোগ নিচ্ছে কিনা, বা তাদের কোনো প্ল্যান আছে কিনা, আপনার জানা আছে কিনা? হ্যাঁ, এইটা আমরা যেটা জানতে পারলাম যে সম্প্রতি প্রধান উপদেষ্টা কার্যালয়ে একটা বৈঠক হয়েছে এখানে, যে বিশেষ করে আপনি জানেন যে মহেশখালী মাতারবাড়ি যে মাইডা গঠন হলো, হিউজ 30 বছর একটা প্ল্যান নিয়েছে, তো তখন এখানে আরও পোটেনশিয়াল হবে, বিশেষ করে সাবরাম ট্যুরিজম পার্কটা। তো তারা যেটা বলে যে পানি উন্নয়ন বোর্ডের সাথে একটা যৌথভাবে ওই পানি উন্নয়ন বোর্ড ওই বাচ্চা তারা করার জন্য, মানে দ্রুত এই কাজ করার জন্য এটা তাদের নির্দেশে তারা ওখানে পরিদর্শনও করেছেন, এই বিষয়ে তারা ওখানে জানা গেছে। আর আরেকটা বিষয় হলো যে এই পানি উন্নয়ন বোর্ডকে এই দায়িত্বটা দেওয়ার একটা সিদ্ধান্ত। হ্যাঁ, এখন আপনার কাছে জানতে চাবো যে এই যে সাবরাং ট্যুরিজম পার্কে যে প্রায় 450 মিলিয়নের মতো ইনভেস্টমেন্ট প্রপোজাল আছে, কিন্তু আমার হচ্ছে পার্ক রেডি না, ভূমি ডেভেলপমেন্ট হয় নাই, এখন বাঁধ নির্মাণের প্ল্যান চলছে। তাহলে এই বিনিয়োগ যারা করতে চাইছিল আসলে তাদের কনসার্নটা কি? তাদের তো মনে হচ্ছে আরো লম্বা সময় লাগবে, বা বেজা কি বলছে যে কতদিনের মধ্যে এটা বিনিয়োগের জন্য উপযোগী তারা করতে পারবে, তাদের কোনো প্ল্যান আছে কি? আচ্ছা, এইটা নিয়ে আমি আসলে কয়েকজন ওখানে বিনিয়োগকারীর সাথে কথা বলেছিলাম, ইফাদ গ্রুপ যারা আছে তারা ওখানে 5 স্টার হোটেল করবে এরকম। তো তারা যেটা খুবই হতাশ যে আসলে অনেকে 2 বছর আগে ল্যান্ড লিজ এগ্রিমেন্ট করেছে, কিন্তু মানে তাদের যে জমিটা কোথায় সেটাই তারা জানেন, এরকম একটা বিষয়। তো আর বেজারও ওই রকম কোনো প্ল্যান নাই যেটা মানে কবে শেষ হবে, আমি এখনও ওই প্ল্যানটা, তারা যেটা করলো যে আগামী 5 বছরে 5টা জোনকে প্রায়োরিটি বেস তারা দিবে, তার ভিতরে সাবরাং নাই। হ্যাঁ, সেখানে শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল আছে, তারপরে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল আছে, কিন্তু সাবরাং ওখানে রাখা নাই। সাবরাংকে রাখা হয়েছে আগামী 10 বছরের প্রায়োরিটি লিস্টে। 10 বছরে যে জোনগুলোকে প্রায়োরিটি, সেখানে শুধু সাবরাংকে রাখা হয়েছে। তো আমরা আশা করতেছি যে আগামী 10 বছরের পরিকল্পনার ভিতরে আসলে সাবরাংটা থাকবে, এইটাই আর কি মূলত। আর আরেকটা বিষয় হলো, যখন আমরা কথা বললাম বেশি ট্যুরিজম এক্সপার্ট যারা আর কি, ট্যুর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ টোয়াবের প্রেসিডেন্ট সহ আরও এই রিলেটেড, তারা যেটা বললো যে পর্যটনকে যে গুরুত্ব দেওয়ার মাধ্যমে, এটার মাধ্যমে যে আমাদের জিডিপির যে কন্ট্রিবিউশন, তারপরে যেই কর্মসংস্থান যেই হয় এবং গ্রামীণ অর্থনৈতিক যে উন্নয়ন, আসলে এই ইকোসিস্টেম হোলিস্টিকভাবে আমাদের নীতি নির্ধারকদের হয়তো বা বোঝানো যায় না, কারণ অনেক দেশ আছে যারা পর্যটনকে প্রধান করে তাদের অর্থনীতি চালিকা শক্তি চালাচ্ছে। তো তারা বলল যে যতদিন পর্যন্ত নীতি নির্ধারকরা এটা বুঝবে না, ততদিন আসলে আমাদের প্রজেক্টগুলো আসলে ডিলে হবে। তারা যেটা দেখাচ্ছে যে আপকামিং যেই জোনগুলোকে যেখানে একেবারে ফ্যাক্টরি হবে, ইনভেস্ট হবে, সেখানে আসলে প্রায়োরিটি দিচ্ছে, বাট ট্যুরিজম রিলেটেড কম দেওয়া হচ্ছে। আমরা যখন রিসেন্ট এই মাসেই বিশ্ব পর্যটন দিবস রিসেন্ট কয়েকটা প্রোগ্রাম হলো, তখন এই বিষয়গুলো আলোচনা হলো। আপনার কাছে আমি সর্বশেষ জানতে চাবো, একটু যদি সংক্ষেপে বলেন, যে আমাদের বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত 155 কিলোমিটার, যেটা কক্সবাজারে, আমাদের সেন্ট মার্টিন আছে, সেটাও পরিবেশের কথা বলে সেখানে লোকজনের যাওয়া একরকমের নিষিদ্ধ সরকার করে দিয়েছে, সোনা দিয়েও হচ্ছে লোকজন যেতে পারবে না।
তো তাহলে হচ্ছে এই দেশ আসলে পর্যটন কিভাবে বিকশিত হবে, বা এই আন্তর্জাতিক পর্যটকদের বাংলাদেশ কিভাবে আকৃষ্ট করবে? বেজার এ নিয়ে বেজার কোনো বক্তব্য বা আমাদের ট্যুরিজম বোর্ডের সাথে কি বেজার কোনো সমন্বয় আছে কার্যক্রমে? আচ্ছা, এই বিষয়ে যখন কথা বললাম, আসলে দেখা হচ্ছেন যে আসলে এভাবে ওরকম সমন্বয় আসলে নাই। আমাদের আজকে পত্রিকায় আরেকটা রিপোর্ট দেখলাম যে চট্টগ্রামে সিটি কর্পোরেশন তারা প্রায় 200 একর জমি ওখানে চাচ্ছে, বেজায় যাচ্ছে। ট্যুরিজম বোর্ড পর্যটন নিয়ে মাস্টার প্ল্যান করতেছে যে আগামী এত বছরে কি কি হবে, সেই মাস্টার প্ল্যান এখনো ওই যে নথিতেই মানে আছে আর কি। তার মানে এই যে মাস্টার প্ল্যান কর্মপরিকল্পনা যেটা হয় সেটা এখনো হয় নাই। আর সাবরাং পার্কের জন্য 100 একর জমি যেটা ডেলিগেটেড রাখা হয়েছিল যে ফরেন পাসপোর্ট নিয়ে ওখানে ঢুকবে। আপনি জানেন যে ফরেন অনেক সময় সমুদ্রে তারা গোসল করতে বা অ্যামিউজমেন্ট কোনো কিছু থাকে না, ফরেনারদের জন্য আলাদা একটা আলাদাই পরিবেশ করবে। দরকার। যেটা হয় কি একজন ওখানে গেলে চারিদিকে ভিড় হয়ে যায়, এরকম একটা বিষয় সিচুয়েশন থাকে, এটা যেন না হয় আলাদাভাবে। এবং অ্যামিউজমেন্ট পার্ক, কেবল কার, অনেক সব প্ল্যান এখানে নেওয়া হয়েছে। তো কিন্তু দেখা গেছে যে এখানে যে প্রকল্পের জন্য সরকার থেকে বাজেট, কারণ বেজার এখন মানে নিজস্ব ফান্ড ওরকম ক্রিয়েট হয় না, তো তারা চাচ্ছে সরকারের কাছ থেকে আসলে মানে বাজেট সাপোর্ট চাচ্ছে, তাহলে তারা এটা দ্রুত এগুলা করতে পারবে, এইটা বিষয়গুলো বলা। আর আরেকটা বিষয় কনসার্ন হলো যে আমাদের আপনি জানেন যে মিরেশ্বরের সহ ওখানে যে অর্থনৈতিক অঞ্চলগুলো হচ্ছে ওখানে কিন্তু কর্মসংস্থান অলরেডি 20,000 মতো হয়ে গেছে। এবং তাদের যেই ফ্যাক্টরি মালিকদের একটা কনসার্ন যে যখন এটা ফুললি রান হবে, ধরেন 5 বছর পর বা আরও 2 বছর পর, আরও যে ফরেনাররা যখন কাজ করতে হবে, তাদের তো আসলে টাকার কোনো বিষয় অভাব থাকবে না। যে ফরেনার যারা এখানে কাজ করে তাদের যে রিক্রিয়েশনের জন্য যে জায়গা, এটা যদি তারা এখানে না পায় তাহলে আসলে এখানে তাদের কাজ করাও একটা চ্যালেঞ্জ হয়ে যাবে। তারা ঘুরতে বিদেশে যাবে। আমাদের দেশি পর্যটকদেরও আকর্ষণ করার জন্য, বিদেশে আকর্ষণ করে এই এক্সক্লুসিভ ট্যুরিজম জোনগুলো আসলে প্রায়োরিটি বেস দ্রুত শেষ করা প্রয়োজন বলে তারা আসলে স্টেক হোল্ডার তারা এগুলো বলতেছে। তার বেজাও দেখতেছি যে এখন একটু এই রিলেটেড, বিশেষ করে সাবরাং রিলেটেড তারা একটু খুব গুরুত্ব দিচ্ছে আর কি কয়েকটা মিটিংয়ে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা জহির রায়হানের কাছ থেকে আমাদের ট্যুরিজম পার্কগুলির কথা শুনলাম। আসলে ট্যুরিজম অনেক দেশ আছে যারা হচ্ছে ছোট্ট একটু দেশ, অল্প একটু তাদের হচ্ছে বিচ আছে, ওইটুকুকে তারা ফ্লারিশ করে কিন্তু অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের এত সম্ভাবনা থাকা সত্ত্বেও আমরা হচ্ছে আগাতে পারছি না। এটা আমাদের যারা পরিকল্পনা করছেন, সরকারে যারা বিভিন্ন দায়িত্বে আছেন, তাদের আমরা গাফিলতি অথবা অদক্ষতা, আবার অনেক ক্ষেত্রে দুটাই হয়তো এই জন্য দায়ী। আশা করি তারা বিষয়টিকে আরেকটু গুরুত্ব দিবেন। আমাদের এই শো যদি আপনাদের ভালো লাগে, আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।